বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আজকের এই আলোচনা সভার যিনি আহ্বান করেছিলেন একটি টার্গেট একটি লক্ষ্যকে সামনে নিয়ে আজকে এই সভার সভাপতি এখন সমাপনী বক্তব্য পেশ করবেন। এখন সমাপনী বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। তারপরে ইনশাল্লাহ আমাদের নামাজ হবে। আরেকটি এলান দেই যে মেহমানরা আগে বের হবে, আমাদের ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের যে ভাইয়েরা আছি তারা আমরা হলে অবস্থান করব, আমরা সর্বশেষে আমরা বের হব ইনশাল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারত আগ্রাসনের স্বরূপ আমাদের স্বাধীনতার সংকট শীর্ষ আলোচনায় অনেকে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের জায়গার থেকে জ্ঞান থেকে উপলব্ধির থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি বিশ্বাস করি এর মাধ্যমে জাতি এক দিক নির্দেশামূলক পথ খুঁজে পাবে, যেই পথে অগ্রসর হলে এই জাতির অস্তিত্ব টিকে থাকবে। আসলে বর্তমানে ভারত আমাদের উপরে কি আগ্রাসন চালাচ্ছে এই বিষয়ে কম বেশি সবাই জানি, কিন্তু অনেকেই বলি না। কেন বলি না? যেহেতু দেখা যায় বাংলাদেশে গুম হয়েছে, সেই ব্যক্তিকে পাওয়া যায় ভারতে। সমস্যা এখানে, ব্যক্তি রাস্তায় বের হয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে, বুড়িগঙ্গায় ভাসতেছে। অনেকের সাথে অনেক আন্দোলন করছে, সে ব্যক্তির এখন আর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। গুম খুন নতুন এক সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে। ক্রসফায়ারের নামে হত্যা, যে চিন্তাও করা যায় না প্রদীপকে কার সাহসে সে এতগুলি হত্যা করেছে, কাদের অধীনে ছিল সে, এই প্রশ্ন কেউ খুঁজছে না, কেউ দিচ্ছে না। সেখানে ভারতের রাষ্ট্রদূত আমাদের আইজির সাথে দেখা করবে কেন? তার তো সেখানে কোনো কাজ নেই। এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই, কিন্তু জবাব আসছে না। হঠাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব তিনি আমাদের দেশে আসবেন কেন? হর্ষবর্ধন শ্রীংলা বাস আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। কেন লুকাচ্ছেন? কেন বলতেছেন না? কেন স্পষ্ট করছেন না? কেন? কারণ কোথায়? দুর্বলতা কোথায়? আমরা অনেকেই জানি না। একবার আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাবরি মসজিদ যদি নির্মাণ করা হয় তার সম্পর্ক ঠিক থাকবে না। আবার কিছুদিনের পরই সে একই ব্যক্তি কেন এই বক্তব্য দিবেন? ভারতের সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের অগ্রগতি আমাদের অগ্রগতি। অথচ আমরা কি দেখেছি যে স্বাধীনতার সহায়ক হিসাবে বারবার আমাদের মঞ্চ থেকে আমরা ভারতকে ট্রিট করতেছি, স্বাধীনতার পক্ষে এত 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 সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু আমরা ইতিহাস কি দেখি? ভারতের ইতিহাস তারা তো স্বীকারই করে না আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি, এই স্বীকারই তারা করে না। বরং তাদের ইতিহাসটা এইভাবেই রচনা হয়েছে যে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, তার প্রমাণও তারা রেখেছে। এর জন্যই তৎকালীন সময় সেনাবাহিনীর প্রধান ছিল কর্নেল ওসমানী, তার কাছে তার আত্মসমর্পণ করে নাই, বরং পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল অরোরার কাছে। নিয়াজি সাহেব ওসমানীর কাছে আত্মসমর্পণ করে নাই, অরোরার কাছে আত্মসমর্পণ। কারণ কি ছিল? ইতিহাস রাখছে ওরা আজীবন বলবে তোমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় নাই, বরং ৭১ যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি। সে থেকে শুরু করে আজ পর্যন্ত
হিন্দু এমন কোনো গোলামি স্বভাব নাই যা আমরা করি নাই, এমন কোনো মালিকি স্বভাব নাই যা ভারত আমাদের উপর চাপিয়ে দেয়নি। যা ইচ্ছা তাই করেছে। শুধু তাই না, অনেকেই বলেন নাই, বর্তমানে অনেকের ধারণা বাংলাদেশের বিভিন্ন পদে যারা নিয়োগ হয় ভারত থেকে আসে, এখানে শুধু নিয়োগ দেওয়া হয়। এই কথা অনেকেই বলেন নেই। শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, প্রতিরক্ষা খাত বলেন, দেশের প্রশাসন বলেন, অনেকেই দাবি করে যে ভারত থেকে যে লিস্টটি আসে সেই লিস্টটি অনুযায়ী এখানে শুধু তাদেরকে পদোন্নতি করা হয়, পদে দেওয়া হয়। খুব মনে পড়ে একটা কথা, একটা আন্দোলন হয়েছিল, তখন আমাদেরকে দাওয়াত দিতে এসেছিলেন এক দলের লোক, তখন আমাদের অফিসের মধ্যে কথা হইতেছিল। তাই সচিবালয়ের পদোন্নতির ব্যাপারে একজনকে বলা হয়েছিল যে অমুকের নাম তো বাদ পড়ছে। কোনো বাংলা নাম তো বাদ পড়ে নেই, কোনো বাংলা নাম তো বাদ পড়ে নেই। বুঝাতে পারিনি। আরবি নাম বাদ পড়তে পারে, কিন্তু কোনো বাংলা নাম তো বাদ পড়ে নাই। সেখান থেকে এসছে। আমাদের দেশের, আমাদের বরিশাল অঞ্চলের কিছু এমপি প্রার্থী, বাংলা নামের কিছু এমপি প্রার্থী, অনেকেই বলে এত এত লিডারের সামনে সে কি টিকবে? আমি বললাম ওই টিকবে, অন্য কেউ টিকবে না। কারণটা বাংলা নাম, ও তো বাংলা নাম, তাকে বাদ দেওয়ার ক্ষমতা খোদ শেখ হাসিনাও রাখে না, তার নাম উভার থেকে আসছে, কাজে দেশে দিতেই হবে। আমাদের দেশের সমস্ত সেক্টরগুলি কারা দখল করতেছে? চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক হতেই পারে। চীনের কেন? আমাদের অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য গোটা দুনিয়ার যে কোনো, যার সাথে ইচ্ছা আমরা তার সাথে সম্পর্ক করতে পারি। চাই সে আমেরিকা হোক, চীন হোক, চাই সে মস্কো হোক, যেখানে হোক, সৌদি হোক, আমরা সম্পর্ক করতেই পারি। তোমার মাথা ব্যথা কেন? তুমি আমাদের অর্থনীতিতে কি ডেভেলপ করছো? বরং আমাদের অর্থনীতিকে চুচে সুচে খাইতেছ। আজকে দেখছেন এখানে বহু ডকুমেন্টস আসছে যেগুলি বলার সময় নেই। আমাদের সরকারি হিসাবে প্রায় 10.5 লক্ষ, সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে তো অগণিত শিক্ষিত সমাজ বেকার। সেখানে সরকারি হিসাবে প্রায় 10.5 লক্ষ শিক্ষিত বেকার, অথচ ভারতের প্রায় 12 লক্ষ শ্রমিক এদেশে কাজ করতেছে এবং তাদের পাসপোর্ট নেই অনেকেরই, পারমিট নেই অনেকেরই। বাস পারমিট ব্যতীত, ওয়ার্ক পারমিট ব্যতীত, আপনার পাসপোর্ট ব্যতীত তারা মনে হয় দেশে এসে তাদের নিজেদের দেশে তারা চাকরি করতেছে। শুধু তাই নয়, বিদেশি নাগরিক দেশে চাকরি করলে যে কর আরোপ করতে হয় সেই কর পর্যন্ত তারা দেয় না। কেস হয়েছে হাইকোর্টে, কিন্তু নির্দেশ দেওয়ার পরে তোয়াক্কা করেনি। আজকে চিটাং বন্দরের অবস্থা কি জানেন? গায়ের পশম দাঁড়িয়ে যাবে। একই সাথে ভারতের জাহাজ আসবে, বাংলাদেশের জাহাজ আসবে, প্যারাডিটি থাকবে ভারতের জাহাজের। আগে ভারতের জাহাজ ভিড়বে, বাংলাদেশ জাহাজ অপেক্ষা করবে। শুধু তাই নয়, আপনি সিঁড়ি উঠবেন, কি চলতেছে কি, যেখানে বাংলাদেশের পণ্য বা জাহাজ তারা 4 দিন থাকতে পারবে, অথচ ভারতের জাহাজ 28 দিন পর্যন্ত থাকতে পারবে, বিনা শুল্কে, বিনা টাকায়। আপনার ভারত আমাদের দেশের পোর্টে 28 দিন পর্যন্ত বিনা টাকায় মাল রাখতে পারবে, অথচ বাংলাদেশের মাল মাত্র 4 দিন। আপনি চিন্তা করতে পারেন? সহ্য করা যায় এই সমস্ত কিছু? আমার দেশে আমার পোর্ট আমি ব্যবহার করতে পারবো না, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে ভারত আমার পোর্ট ব্যবহার করবে। অথচ এদের স্বাধীন হওয়ার পরে আমরা ক্যালকাটায় কিছুদিন পোর্ট ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে পোর্ট ব্যবহার করতে দেয় নাই। আমরা তখন তাড়াহুড়া করে মোংলা পোর্ট স্থাপন করেছিলাম, অথচ আমরা তাদেরকে আমাদের জাহাজ বাদ দিয়ে, আমাদের পণ্য বাদ দিয়ে আমরা তাদেরকে তাদের জাহাজের অগ্রাধিকার দিচ্ছি। আপনি চিন্তা করতে পারবেন? করিডোর আমাদের বুকের উপর থেকে তাদের 6টা দেশে, যেই কথা বলা হয়েছিল 7টা দেশে তাদের পণ্য যাবে, 7টা রাজ্যে তাদের পণ্য যাবে, অথচ আমরা দেখতে পারবো না কি যাচ্ছে। সেখানে আমাদের তারা রাস্তা ব্যবহার করবে, আমরা দেখতে পারবো না, আমাদের সেনাপতি দেখার অধিকার নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই
শেখ হাসিনা নিজের যদি কোনো দেশ থাকে, নিজের কোনো ভূখণ্ড থাকে, সেখানে গিয়ে ভারতের এই স্বার্থ রক্ষা করুক, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ভারতের স্বার্থ রক্ষা করতে দেওয়া যাবে না। ক্লিয়ার কাট কথা, সোজা কথা, কথা সাপ। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সাংস্কৃতিক অবস্থা কি? আজকে ভারতের গোটা চ্যানেলগুলি আমাদের দেশ চাপিয়ে দিয়েছে, অথচ বাংলাদেশে একটা চ্যানেল সেখানে চলবে না। লজ্জার বিষয়। গোলামির তো একটা শেষ সীমা থাকা চাই, নত জানুর তো একটা শেষ সীমা থাকা চাই। এই পর্যন্ত নত জানু হব। ওই আমাদের ছোটবেলার কথা ছিল যে ওস্তাদ বলছে চ্যাগা চ্যাগা চ্যাগা, বলে স্যার ওস্তাদ আর তো চ্যাগা নেই, আমাদের আর নতজন হওয়ার জায়গাই তো নেই, নতজন হব কিভাবে? আজকে দেখছেন নেপালে একজনকে হত্যা করার কারণে 48 ঘন্টার মধ্যে নেপালের দাবি করছে এর বিচার করো। গোটা ভারতের সমস্ত রাজনৈতিক লিডাররা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, সেখানে তারা ক্ষমা চেতে বাধ্য হয়েছে। পুরো নেপাল আলাদা হয়ে গেছে, আলাদা মানচিত্র করছে। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো এই যে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে প্রতিদিন পাখির মতো আমাদেরকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন পাখির মতো হত্যা করা হচ্ছে। আপনি কি দেখেছেন এই চিত্র? এই চিত্র মানে এগুলি কেমন সহ্য করে মানুষ? 1996 থেকে 1996 সালে 13 জন নিহত, 130টি হামলা। 1997-তে 39টি ঘটনা, 11 জন নিহত। 1998 সালে 56টি ঘটনা, 13 জন নিহত। 1999 সালে 43টি ঘটনায় 33 জন নিহত। 2000 সালে 42টি ঘটনায় 39 জন নিহত। 2001 সালে 94 জন নিহত। 2002 সালে 105 জন নিহত। 2003 সালে 43 জন নিহত। 2005 সালে 104 জন নিহত। 2006 সালে 146 জন নিহত। 2007 সালে 120 জন নিহত, 120 জন নিহত। 2008 সালে 62 জন নিহত, 62 জন নিহত। 2009 সালে 96 জন নিহত। 2010 সালে বিএসএফ এর 74 জন বাংলাদেশি হত্যা করেছে। 2011 সালে হত্যা শিকার হয়েছে 31 জন। 2012 সালে হত্যা শিকার হয়েছে 38 জন। 2013 সালে হত্যা শিকার হয়েছে 29 জন। 2014 সালে হত্যা হয়েছে 33 জনকে। 2015 সালে বিএসএফ হত্যা করেছে 45 জনকে। এরপরে আসেন 2019 সালে সীমান্তে 43 জন বাংলাদেশি নিহত হয়েছে, 37 জন। এরপর 2018 সালে নিহত হয়েছে 14 জন। 2017 সালে 24 জন। এরকম হাজার হাজার আমাদের সন্তানদেরকে বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করে, কুকুরের চেয়েও কম দামি হিসেবে হত্যা করছে। অথচ আমাদের আগেকার বক্তাকে বলে গেছেন যে যেই দিন নেপালে হত্যা করা হয়েছে সেই দিন শুনছি পাকিস্তানের ভূখণ্ডে পাকিস্তানিদেরকে একজনকে হত্যা করছে ভারত। পরের দিন আমরা নিউজে কি দেখেছি, পরের দিন তার প্রতিশোধ নিতে গিয়ে পাকিস্তান 2 জন জওয়ানকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। আর আমরা কি করি? ভারত আমাদেরকে হত্যা করে, আর আমাদের দেশের চাটুকর, এই পদলুবি গোলামের গোষ্ঠী, তারা কি বলে যে গরু চুরি করার জন্য গেছে বিধায় তাদেরকে হত্যা করছে। আমাকে বলো, গরু চুরি করার জন্য যদি কেউ কার জায়গায় যায়, হত্যা করার কোনো বিধান আছে? হত্যা করার বিধানই নেই। পাঁচাটা গোলাম। আমরা এর জন্য বলবো, আসুন, আমি সংক্ষিপ্ত সময় বলতে চাই, আসুন এই ভূখণ্ডকে রক্ষা করুন, ভূখণ্ডকে রক্ষা করুন। আমরা আমাদের নিজেদের চাল ডাল সব কিছু বিক্রি করে দিয়েও আমরা আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্য থেকে বাঁধ করে দিই, বিশাল একটা বাঁধ দিয়ে দেব। আমরা আমাদের পানি যখন প্রয়োজন তখন নিয়ে আসবো, যখন প্রয়োজন আটকিয়ে রাখবো। শুধু একটা বাঁধ দেই, আমাদের সীমান্তে আমরা একটা বাঁধ দেই, সবাই শ্রমজীবী হিসেবে বাঁধ দেব, প্রত্যেকে কাজ করব, সেখানে গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব। আমরা একটা বাঁধ দিয়ে দিই, দেখবেন ভারতের কাছে আপনাকে যেতে হবে না, বরং আপনার কাছে কুকুরের মতো ভারত বসে থাকবে। শুধু একটা বাঁধ দিয়ে দেন। আজকে তিস্তা নদীর হিস্সা, অমুক নদীর হিস্সা আনার জন্য আপনি যান কেন? বরং আপনার যদি হ্যাডাম থাকে, আপনি যদি মানুষ হন, আপনার মধ্যে রক্ত থাকে, স্পিড থাকে, তাহলে আমরা ভারতের সীমান্তে আমাদের জায়গার থেকে আমরা বাঁধ নির্মাণ করি। আমরা ইচ্ছা করলে বাঁধ খুলবো, ইচ্ছা করলে বাঁধ আটকিয়ে রাখবো, গেট ইচ্ছা করলে খুলবো, ইচ্ছা করলে আটকিয়ে রাখবো। দেখবেন
ভারত আজকে যেরকম ফারাক্কাবাদ আমাদেরকে ডুবিয়ে মারে, ঠিক আমরা যদি বাঁধ দিতে পারি তাহলে মনে করবেন ওরা আমাদের বাঁধ খোলার জন্য, গেট খোলার জন্য সব সময় করজোরে ওরা নত হয়ে আমাদের কাছে আসবে, যে বাঁধ খোলো, বাঁধ খোলো, বাঁধ খোলো। আসুন এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই, দেশকে রক্ষা করার চেষ্টা করি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই ভূখণ্ড রক্ষা করার তৌফিক দান করুক। যারা ক্ষমতা যেতে চায় ভারতের তোষামত করে, যারা ক্ষমতা থাকতে চায় তোষামত করে, সবাইকে ঘৃণা করে আমরা প্রত্যাহার করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।